যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল কৌশিক, এই মানুষগুলোকেই আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিশাল বড় বড় কথা বলতে, ভালো ভালো কথা বলতে, সেবাশ্রয় নিয়ে ভালো ভালো কথা বলতে। তাহলে তখন কেন সত্যিই যদি ক্ষোভ থাকে, কারণ গণতন্ত্রের শাসক বিরোধী থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি, এবং ক্ষোভ বিক্ষোভ তো থাকতেই পারে, একসঙ্গে চলতে গেলে তো ক্ষোভ বিক্ষোভ থাকবে। সেদিন কেন তারা মুখ খোলেননি? কোথাও গিয়ে কি তারা ভয় পেয়েছিলেন? একদমই তাই। ক্ষমতার কাছে প্রত্যেকটা মানুষ মাথা নত করে যায়, এটা শুধু আজকে থেকে নয়। তুমি দেখো বিশ্বের ইতিহাসেও হিটলার থেকে শুরু করে, স্ট্যালিন থেকে শুরু করে, পরপর তুমি এসো বেনিটো মুসোলিনি ইটালিতে, সেই সময় থেকে শুরু করে মানুষ কিন্তু ক্ষমতার কাছে পর্যুদস্ত হয়ে যায়, তারা মাথা নত করে। যারা তৎকালীন তৃণমূলের মন্ত্রিসভায় ছিলেন তারা নাম করছে না, তারা সব ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সেই সময়, এখন তারা তৃণমূলের ঋতব্রত দলে চলে এসেছেন। তারা প্রত্যেকে বলছেন যে আমরা মানে ক্যামাক স্ট্রিটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, ঘন্টার পর ঘন্টা দেখা করা যেত না। বলছে শুভেন্দু অধিকারীর ফোন নাম্বার তো আমাদের কাছে রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার আমাদের কাছে ছিল না। তারা আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন, প্রাক্তন মন্ত্রী তারা, কেউ বা বিভিন্ন দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন, নাম নাই বা করছি, বা কলকাতা কর্পোরেশনের সঙ্গে যুক্ত ছিলেন, এরকম কিছু মানুষও রয়েছেন যারা বলছে যে আমরা শুক্র শনিবার করে আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতাম দেখা করার জন্য, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিন্তু শেষের দিকে 2018-19 সালের পর থেকে আমরা সেইভাবে আর যেতে পারতাম না। আমাদের যেতে হতো ভায়া, কীরকম ভায়া যেতে হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে গেলে আমাদের যেতে হতো সুমিত রায় বলে একজনের কাছে। তিনি সিদ্ধান্ত নিতেন যে আমার বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছবে কিনা, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে গেলে আমাকে তার দুজন আত্মসহায়কের সাথে কথা বলে তারপরে যেতে হতো, এবং নবান্নের 14 তলাতে সবার ওঠার মানে অনুমতি ছিল না। এই যে মানে বিচ্ছিন্ন, মানুষের সঙ্গে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে নতুন তৃণমূল তৈরি হলো। আরও একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সোনারপুরে গিয়েছিলেন, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছুড়ল পাবলিক, সেদিনই মানুষজন বলছেন যে আমরা এত কাছ থেকে এই প্রথম অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, এর আগে তাকে দেখা যেত না, কারণ প্রচুর কনভয় তাকে ঘিরে থাকতো। দেখো, এটা যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের, এটা সকলেই স্বীকার করবেন, রাজ্যের মানে কি বলবো, মানে রাজ্যের অঘোষিত একজন চালক ছিলেন। একদম। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে দেখতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপরেও কিন্তু তিনি ক্যামাক স্ট্রিট থেকে পুরো বিষয়টা নজর রাখতেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন, মানে আমি তোমাকে বলছি, এই 52 জওহরলাল নেহরু রোডের সামনে যে রাস্তাটা রয়েছে, জওহরলাল নেহরু রোড, মানে আমাদের ঠিক অফিসের সামনে, রাত্রিবেলা যখন আমরা অফিস করে বেরোতাম, বেশিরভাগ দিন ওই 8:45, 7:45 পুরো রাস্তা আটকে দিয়ে পুলিশ দাঁড়িয়ে যেত। এবং আমার একদিন কৌতূহলবশত আমি একজন পুলিশের যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করলাম, ভিআইপি মুভমেন্ট আছে? তিনি বললেন হ্যাঁ ভিআইপি মুভমেন্ট আছে। বললাম কে যাবে? বলছে এবি। আমি তখনও বুঝিনি এবিটাকে। তারপরে আমি চিন্তা করলাম, পুরো নামটা বললো না, ওয়াকি টকি দাঁড়িয়ে আছে, তিনি বলছেন। তারপরে আমি বুঝলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার কিছুক্ষণ পরে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় 52 জওহরলাল নেহরুর সামনে, রবীন্দ্র সদনের সামনে এক সাইড থেকে সোজা এসে তারামণ্ডলের বাঁ দিক দিয়ে ঘুরে তিনি চলে গেলেন। তার মানে মুখ্যমন্ত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার যত না কনভয় ছিল, যত না সিকিউরিটি ছিল, নিরাপত্তা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একজন মানে লোকসভার সদস্য হিসেবে তার যা না পাওয়ার তিনি সেটাও পেয়েছেন। এই যে মানে একটা গরিমা, এই গরিমাতেই কিন্তু রাজ্য মন্ত্রিসভার তৎকালীন মন্ত্রীরা মানে আতঙ্কিত থাকতেন। ঠিক সেখান থেকেই তুমি যে প্রশ্নটা করলে, তারা কেন তখন মুখ খুলে বলেনি, কারণ মুখ খুলে বললে তার মন্ত্রিত্ব চলে যাবে, বা দলের মধ্যে কোণঠাসা হবে, বা যে 74 জন সিটিং এমএলএ টিকিট পেল না, ঠিক সেরকম ভাবে কোনো একজনের নামটা কেটে দেওয়া হবে, এই আতঙ্কে তারা কেউ কথা বলেনি। কিন্তু আজ তারা প্রকাশ্যে আসছেন, তারা কথা বলছেন, এবং পরিণতি যেদিকে যাচ্ছে খুব একটা ভালো দিকে যাচ্ছে না। বাম কংগ্রেসই কি এখন এই রাজ্যের প্রধান বিরোধী দল? এটা কিন্তু রাজ্যের মানুষ এবং ওয়াকিবহাল মহল জানতে চাইছে, কারণ বর্তমান বিরোধী দলের কিন্তু কোনো বিরোধিতা নেই। এই যে যেভাবে গুন্ডা দমন আইন প্লেস হলো, এটা নিয়ে কিন্তু কোনো রকম সমালোচনা নেই। হয়তো আইনটি অত্যন্ত ভালো, সাধু উদ্দেশ্যে করা রয়েছে, কিন্তু বিরোধীদের তো একটা কণ্ঠস্বর থাকবে। কারণ একদম তাই। মমতা ব্যানার্জির সময় যখন আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী, তারাও কিন্তু বিরোধিতা করেছে, একাধিকবার তিনি সাসপেন্ড হয়েছেন, বিধানসভার বিভিন্ন অধিবেশন থেকে তিনি সাসপেন্ড হয়েছেন, এবং তিনি হয়তো সব থেকে বেশিবার সাসপেন্ড হয়েছেন, কিন্তু তবু তারা বিরোধিতা করেছেন। আর এক্ষেত্রে নীরবে পাশ হচ্ছে। দেখো, আমরা দেখেছি এর আগেও শাসক বিরোধীর মধ্যে দারুণ সম্পর্ক ছিল, আমরা বইতে পড়েছি আমাদের জন্মের বহু আগে, বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসু। হ্যাঁ, একটি বিধানচন্দ্র রায় আত্মজীবনীতে রয়েছে, বা জ্যোতিবাবু বিভিন্ন লেখাতে রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্ক ছিল
সেই সম্পর্ক তো এখন নেই, কিন্তু না, না। যেভাবে যেভাবে দিনের পর দিন আমরা দেখলাম এই যে শেষ যে বিধানসভা হয়ে গেল বা মানে নতুন যে আমাদের বাজেট অধিবেশন, দফাওয়ারি বাজেট অধিবেশন, সেখানেও কিন্তু বিরোধীদের মধ্যে কোনো রকম দেখলাম না যে বিরোধী, এখন হাউস বিলংস টু দি অপোজিশন, একদম তাই। এটা সংবিধানেই রয়েছে, বিধানসভা সবসময় বিরোধীদের জন্য। এবং দুটো ভাগে আমরা দেখলাম, যে ভাগ দেখলাম, ঋতব্রতপন্থীরা ওয়াকআউট করলো, বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস এর যারা বিধায়ক তারা কিন্তু বসেও রইলেন ভিতরে। এই যে আমি বলছি একজনের কথা, যিনি সমর মুখার্জি, দীর্ঘদিনের বিধায়ক, তিনি প্রণববাবু মানে প্রণব মুখোপাধ্যায়ের একদম সন্তান সম ছিলেন, তাকে খুব স্নেহ করতেন। তিনি মালদার রতুয়ার বিধায়ক, তিনিও দেখো মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে ডাকতেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা ছিল, দীর্ঘদিনের কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন, তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন, আসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদেরকে লিড করছেন কিভাবে, সেটা তাদের যে সাংগঠনিক যে বৈঠকগুলো হচ্ছে জাভেদ খানের বোট হাউসে, সেখানে তুমি জানো খুব ভালোভাবে যে পরশুদিন একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, দুই নির্মল ঘোষ এক হয়ে গেছিল। মেদিনীপুরের নির্মল ঘোষ আর এই নির্মল ঘোষ আখ্যাও দেওয়া হয়েছে, অবাগা আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমি যেটা বলবো, নির্মল ঘোষকে কিন্তু ডাকা হয়েছিল। আচ্ছা, নির্মল ঘোষের কাছে সেই মেসেজ ছিল। আজকে হয়তো নির্মল ঘোষ কারো নাম বলেননি, মানে তৎকালীন চিফ হুইপ বললে পরে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো বেশি বিড়ম্বনায় পড়তেন। তিনি হয়তো বলেননি ঠিকই। তাহলে এখনো কি কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? অবশ্যই, শুধু আড়াল নয়, এই পুরো বিষয়টার মধ্যে না একটা চূড়ান্ত কৌশল রয়েছে। এই কৌশলটাকে এখনই ওরা প্রকাশ্যে আনতে চাইছে না, সময় আরও যাবে, অনেক কিছু আমরা দেখতে পাবো। 21শে জুলাই কারা করবে সাফল্যমণ্ডিতভাবে, কাদের দিকে বেশি মানুষ হবে, এটা যেমন রয়েছে, পাশাপাশি এটাও খুব স্বাভাবিক যে আগামী 21শে জুলাই কংগ্রেস কিন্তু করছে, এবং এতদিন তারা মহাজাতি সদনে করতো, এবার কিন্তু আর মহাজাতি সদনে নয়, শহীদ মিনারে তারা করবে। হ্যাঁ, সত্যি এই যে কৌশলের কথাটা তুমি বলছো, এবং এখনো পর্যন্ত যেটা বললে যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সেই কৌশলটা আরো বেশি বোঝা যাবে, কিন্তু এই কৌশলটা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে গেলে আদতে আমরা এটা দেখবো না তো যে এই ঋতব্রতপন্থীরাও হয়তো বিজেপির বি টিম, আমরা বলছি সরাসরি এ টিমে ভিড়ে যেতে পারে। দেখো আমরা এখানে বসে তো এ টিম বা বি টিম বলা যাবে না। হ্যাঁ, এখন একটা হতেই পারে, যেটা আমরা দেখলাম, বলতে গেলে তো অনেক আলোচনা করতে হয়। যেমন শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে বলেছিলেন আগামী 6 মাসের মধ্যে কাউকে দলে নেওয়া হবে না বিজেপিতে, তৃণমূল থেকে দরজা বন্ধ। কিন্তু আমরা দেখলাম যে তৃণমূলেরই 3 জন রাজ্যসভার সাংসদ মেয়াদ শেষ হওয়ার আগেই তারা ইস্তফা দিলেন। তারা কোথায় আসলেন? বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদানের 3 ঘন্টার মধ্যে তারা রাজ্যসভার মনোনীত হলেন, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতকাল বিধানসভা থেকে তারা সার্টিফিকেট নিলেন। এই যে যারা নিলেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, এই সুস্মিতা বা আমি প্রথম দুজনের কথা একটু আলোচনা করি, না বললেই নয়। সুখেন্দুদার বাবা ছিলেন শ্যামাপ্রসাদের খুব ঘনিষ্ঠ, আর সুখেন্দুদার রাজ্যসভায় যাওয়ার পেছনে প্রণব মুখোপাধ্যায়কে অস্বীকার করা যায় না, অনস্বীকার্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রণব মুখোপাধ্যায় তার সাউথ এন্ড পার্কের বাড়ি থেকে রিকোয়েস্ট করেছিল যে ওকে রাজ্যসভায় নেওয়া হোক, মানে বুলুদাকে, মানে সুখেন্দু শেখর রায়কে। সেই গতিময়তা কিন্তু আজও চলে আসছে। এবং দেখো এই ভদ্রলোক কিভাবে দল বদলালেন, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি।